প্রিয় দর্শক, আপনিও হয়তো আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন বন্ধু এক ধরনের শক্তি। বন্ধুত্বের কখনো ধ্বংস হয় না, হয়তো রূপটা বদল হয়, কিন্তু বন্ধুত্বের আবেশ একই থেকে যায়। সেই বন্ধুত্বের আহ্বান জানিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইর আপনাদের সাথে থাকবো এবং আমাদের সাথে সবসময় কোনো প্রিয় মানুষ অতিথি হয়ে আসেন, তার কাছ থেকে বন্ধুত্বের দিনগুলির কথা শুনি, বন্ধুত্বের রংটা বোঝবার চেষ্টা করি। তো দর্শক, আজ যিনি আছেন 1972 প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গ্রন্থ অলঙ্করণের প্রধান শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি খ্যাতিমান চিত্রশিল্পী, আমাদের সবার প্রিয় হাশেম খান। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের শিল্পী হাশেম খানকে। স্যার কেমন আছেন? আপনাকে দেখতে বেশ ভালো লাগছে, একেবারে চিত্রকর্মের মতো মনে হচ্ছে, একেবারে নতুন চিরতরুণের মতো মনে হচ্ছে। ভালো লাগে দেখতে, এটা দেখার ভঙ্গিটা যদি ভালো সুন্দর থাকে। নিশ্চয়ই চারুকলার প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি, কেমন লাগছে? একেবারে সবসময় আমি জানি যে অন্যরকম অনুভূতি, আলাদা করে আপনার বলবার কিছু নেই। দীর্ঘকালের স্মৃতি এখানে, সেই 1956 সালে 57 সাল থেকে এখানে জড়িয়ে আছে এখনো। স্যার, আমার জানতে চাওয়াটা একটু ভিন্ন রকম, যে আজকেই প্রাঙ্গণে বসেই আপনার জীবন জুড়ে বন্ধুদের কথাগুলো জানতে চাইবো। সেই কথাগুলো যখন বলবেন, সেই বিষয়গুলো যখন ভাববেন, এই অনুভূতিটা কেমন? বন্ধুর কথা বলছেন? হ্যাঁ। প্রথম যে বন্ধুত্বের বিষয়টি আমার সঙ্গে হয়েছিল, সেই- সেটাকে সেই- কিভাবে নেবেন আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। সেটি হয়েছিল একটি বেদে মেয়ের সঙ্গে, আমারই সমান। আচ্ছা আচ্ছা। আমাদের নদীর ঘাটে গ্রামে, নদীর ঘাটে একটি শেখদি গ্রাম। শেখদি গ্রাম, বেদে বহর এসেছিল। তো সেই সময় মদিন আমি একটি মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছিল। আচ্ছা। সেই বন্ধুত্ব আমি এখনো ভুলতে পারি না। অনেক দিন পর আমাকে যখন একজন জিজ্ঞেস করলো, আপনার কোন বন্ধুর কথা সবচেয়ে বেশি মনে আছে, আমি বারবার মনে হয় সেই মোদির কথা। কারণ মোদি আমাকে বলেছিল যে তাদের জীবনটা এত চমৎকার এবং এত ভালো লাগে তার, সে গল্প করতো। কারণ এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক নদী থেকে আরেক গ্রামে, ফলে এইভাবে আমরা বড় হচ্ছি, এইভাবে আমরা এই নৌকার মধ্যে থাকছি। সে এক অদ্ভুত জীবন, যে নৌকার মধ্যে বাস, নৌকার মধ্যে জীবন, নৌকার মধ্যে সব কিছু। তো আমার খুব ইচ্ছে করে এরকম খালি ঘুরে বেড়াতে সেই ছোটোবেলা থেকেই। যেই জন্য সে মোদিকে বারবার মনে পড়ে যে আবার যদি সেই মোদির দেখা পেতাম। তারপর সেই মুন্সিবাড়ি প্রাইমারি স্কুল, যেখানে আপনার শিক্ষা জীবনের হাতে খড়ি। স্কুলে গেলে তো মানুষের সেখানে স্কুলের বন্ধুত্ব শুরু হয়। হ্যাঁ হয়, সেখানে ছিল বন্ধু এরকম। সেই সময়ের বন্ধুদের কথা। সেই সময় একজন বন্ধু এখনো বন্ধু, সালাউদ্দিন। আচ্ছা। তিনি বিডিআর চাকরি করতেন, এখন তো অবসর গ্রহণ করছেন। তারপরে এরকম আরও কিছু নাম আছে আমার খেলার সাথী ছিল, তারা কিন্তু লেখাপড়া করেন, জমি চাষবাস করে, কি সুঠাম দেহ এখনো। স্যার, এই কথাটা আমি অনেকের কাছে অনেকভাবে জানতে চেয়েছি, নানানভাবে আপনার কাছেও জানতে ইচ্ছে করছে। আপনি নিজের যোগ্যতায় সারা বাংলাদেশে নিজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আপনার যে বন্ধুটির কথা বলছিলেন, সে হয়তো সামাজিক নানান কারণে ওভাবে প্রতিষ্ঠিত নয়, কিন্তু তার যে পেশা সেটা নিশ্চয়ই সম্মানের। তো এই যে একটা দূরত্ব সামাজিক অবস্থানে, সেটা কি আপনাদের বন্ধুত্বে কখনো বা প্রভাব ফেলেছে কিনা? আমি তো কখনো রাখি না এটা। আমি ছোটোবেলা থেকেই কেমন করে রপ্ত করেছি জানি না, যে মানে আমি যে কোনো অবস্থাতে, অর্থাৎ সে যেখানকারই হোক না কেন, বন্ধু বন্ধুই। বন্ধু। হ্যাঁ, এই যে সালাউদ্দিনের কথা বললাম, অনেক দিন পর দেখা। আরেকজন বন্ধু, সে খুব বিখ্যাত লোক কিন্তু এখন নেই। তো আশ্চর্য রকম যে আমরা যখন চারুকলায় ভর্তি হতে আসবো ঢাকায়, আমার কিন্তু কথা ছিল না আমি চারুকলায় পড়বো। কিন্তু আমার সেই বন্ধুটি কিন্তু আমাকে তখন গল্প করতো 1 বছর ধরে, আমি কিন্তু আর্ট কলেজে পড়বো, গভর্নমেন্ট আর্ট কলেজ। হ্যাঁ, গভর্নমেন্ট আর্ট কলেজ আছে, আমি সেখানে পড়বো। তার কাছ থেকে আমি অনেক গল্প শুনতাম, স্বপ্ন দেখতাম। মানে কি সেই বন্ধুর প্রভাবে ভর্তি হওয়া? না, সে প্রভাবে নয়। তো এখন আমরা ঠিক করলাম, আমি বললাম যে আমি হয়তো ইন্টারমিডিয়েট পড়বো, তারপরে হয়তো ডাক্তারি পড়তে পারি বা এইসব কিছু, এই ধরনের। তো আমরা গল্প বই ভালোবাসতাম। তার নামটা বলি, তার তখন নাম ছিল আমিনুল হক শিকদার। পরবর্তীকালে তিনি নাম করা কবি হলেন শিকদার আমিনুল হক। তো তার বাবা রেলওয়েতে চাকরি করতেন। তো সেই সূত্রে তারাও বদলি হয়ে গেল, বললো যে আমি এখন ঢাকায় পড়বো। তো আমি যখন ঠিক করলাম যে পড়বো, আমি যাক একটা মজা হবে। শিকদার আমাকে দেখে, আমিনুল হক শিকদার আমাকে দেখে কিন্তু অবাক হয়ে যাবে, যে আরে আমার তো ঢাকা এসে এখানে ভর্তি হওয়ার কথা নয়। কিন্তু আমি বরং অবাক হয়ে গেলাম, আমি আমিনুল হক শিকদারকে আর খুঁজে পেলাম না। তারপরে কিন্তু দীর্ঘকাল গিয়েছে, অনেক কাল গিয়েছে। হঠাৎ করে বহুদিন পর, ধরুন প্রায় 12 বছর হবে কি 13 বছর এরকম সময় পরে
আমি তখন ইত্তেফাকের সাহিত্য বিভাগে কিছু কিছু ছবি আঁকি। রুকনুজ্জামান খান দাদাভাই সাহিত্য বিভাগ দেখেন। হঠাৎ দেখি যে আমাকে একটি ঈদশঙ্কর একটি গল্প দিলেন, সেটি দেখি শিকদার আমিনুল হক। তো আমি তার কাছে জানতে চাইলাম, দাদাভাই এই গল্পটা কি লেখক দিয়ে গেছে আপনাকে? বলে যে সম্ভবত সেই দিয়ে গেছে। হ্যাঁ, আপনি চেনেন তাকে? বলে যে হ্যাঁ, দেখলে চিনবো, দিয়ে গেছে সে আমাকে। তো তুমি এটা ইলাস্ট্রেশন করে দাও। আমি খুব যত্ন করে ভালো করে ইলাস্ট্রেশন করে দিয়েছি, যে অন্তত সে দেখুক, তার বন্ধু। হ্যাঁ, কিন্তু আশ্চর্য, তারপরেও আমার সঙ্গে তার কোনো দিন যোগাযোগ হয়নি, দেখা হয়নি। অনেক দিন পর, সে বহুদিন পর, হয়তো 30 বছর পর হবে, কবি জাহিদুল হক, তার বন্ধু, রেডিওতে চাকরি করতেন। তো জাহিদ আমার বাড়ির সামনে থাকে, এই হাতিরপুলে এখানে। তো সেই এসে বললো যে আমি একটু শিকদার আমিনুল হকের বাসায় যাবো। কোথায় বাসা? বলে এলিফ্যান্ট রোডে। বলো কি, এত কাছে? তো তাকে বলো তো যে সে আমাকে চেনে কিনা, এবং আমি মানে তার ছোটোবেলার বন্ধু ছিলাম ইত্যাদি। পরের দিনই আমি সেই জাহিদ চলে আসলো, বললো যে চলেন যাই শিকদারের বাসায়। তার সঙ্গে আলাপ করে সে উচ্ছ্বসিত। হ্যাঁ, তো এই যে বন্ধুত্ব, সেটাই বলছি যে আজকে শিকদার নেই, কিন্তু তার হওয়ার কথা ছিল শিল্পী। আর আমি কিন্তু তখন আসলে কবিতা ছড়া লিখতাম, আমারই লেখক হওয়ার কথা ছিল। লেখক। এখন কিছু কিছু লেখালেখি করি। আমরা সেই গল্পগুলো আরো শুনবো, একটু সামনে কোথাও যাই, একটু হাঁটতে হাঁটতে কথা বলি। স্যার, বলছিলাম যে আপনার আরো বন্ধুদের কথাগুলো একটু শুনবো, তারপর সেই স্কুল থেকে কলেজে যাওয়া। এটা হলো যে হ্যাঁ, স্কুলে তো অনেক বন্ধু ছিল, যে আমিনুল হক কথা বললাম, শিকদার আমিনুল হক। আরেকজন ছিল বন্ধু, সেও আমার 2 ক্লাস কি 1 ক্লাস নিচে পড়তো, সেও খুব নামকরা লেখক এবং সিনেমা জগতের মানুষ হয়েছিল, আহমদুজ্জামান চৌধুরী, যিনি দীর্ঘকাল চিত্রালীর সম্পাদক ছিলেন। এই বছর 3 হলো তিনি মারা গেছেন। তো আহমদুজ্জামান চৌধুরী, আমরা ছোটোবেলায় একসঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম। আমি তখন ছড়া লিখতাম, গল্প লিখতাম, সেও লিখত, নানা রকম কাহিনী। এই আহমদুজ্জামান চৌধুরী, তার ডাকনাম ছিল খোকা। খোকা আবার খুব ভালো নাচতো। সে সময় কিন্তু নাটকে, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরে দেখেছি, ঢাকাও করেছে সে। তো এরপরে ঢাকায় চলে আসার পরে, যাই হোক, আমার চারুকলাতে ভর্তি হলাম। চারুকলায় ক্লাসের কিছু বন্ধু হলো। আবার কচিকাঁচার মেলার আন্দোলন তখন শুরু হলো। এই কচিকাঁচার মেলার আন্দোলন যারা শুরু করেছিলেন, সে এই দেশের বেশ নামকরা লেখক, সাহিত্যিক এবং সংস্কৃতিবান ব্যক্তিত্ব, যাদের মানে যারা আমাদেরকে অনেককে পথ দেখিয়েছেন ভবিষ্যতের। তো যেমন বেগম সুফিয়া কামাল, অজিত কুমার গুহ, অধ্যাপক অজিত কুমার গুহ, ডক্টর আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন, শিশু সাহিত্যিক রুকনুজ্জামান খান দাদাভাই, যে নামটা হলো। তারপরে নূরজাহান বেগম ছিলেন, মোহাম্মদ নাসিরুদ্দিন ছিলেন সংবাদের সম্পাদক। তাদের সান্নিধ্যে আমরা কাজ করেছি, এবং সেই সময় আমাদের মধ্যে যে বন্ধুত্ব হয়েছিল ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, হ্যাঁ, তারা আজ এক একজন এক এক জায়গায়, মানে এক একজন বেশ ব্যক্তিত্ব সম্পন্ন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত ব্যক্তি। তো কয়জনের নাম বললো সে বন্ধুরা, যেমন শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক, ছোটোবেলা থেকে আমরা বন্ধু, সেই কচিকাঁচা মেলার মাধ্যমে। তারপরে ধরুন মোফাবেজা খানম। হ্যাঁ, মোফাবেজা খানম এখন দেশে বিদেশে থাকেন একটা এনজিও, তিনি একসময় বাংলা অধ্যাপিকা ছিলেন। অসাধারণ একজন, মানে আমাদের বন্ধু, আমার একেবারে এখনও বন্ধু। আমাদের মধ্যে তুই সম্পর্ক মোফাবেজা খানম, যদিও তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, বন্ধু। হ্যাঁ, তো এইরকম আছে আরও অনেকেই। তো হয়তো এখন সে আমাকে ভাই বলে, যেমন কবি রবি রহমান। হ্যাঁ, কিন্তু বন্ধুত্বের সম্পর্কে আমাদের, যদিও আমি একটু বড় ভাই বোন, আমার থেকে ছোট আছে, যেমন বুলবুল মহলানবিশ, মিনু বিল্লা, শিমুল বিল্লা, মানে তারপরে হলো লিনু বিল্লা, এরা অনেক ছোট ছিল, কিন্তু আমরা তাদেরকে বন্ধু হিসেবে আমরা একসঙ্গে বড় হয়েছি। তারা ছোট, আমরা তখন কলেজে পড়ি, তারা স্কুলে পড়ে। হ্যাঁ, তো এইভাবে আমরা কচিকাঁচা, আমার যেমন মাহমুদ তালুকদার, শাহাদাত চৌধুরী, হ্যাঁ, এরা আমার বন্ধু। তো এরকম অসংখ্য নাম আছে যারা। কিন্তু স্যার, আমার একটু গল্প শুনতে ইচ্ছে করছে, মানে কাজে তো আপনারা সবাই আছেন, সব বন্ধুরা মিলে একজন আরেকজনকে প্রেরণা দিয়ে পাশাপাশি থেকে ভালো কিছু করার জন্য সবাইকে আসলে, এবং পাশাপাশি গড়েও উঠছেন। এই যে আপনি নাম বলতে বললেন, অনেকের নাম এখন ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়লো আসমা আব্বাসী। অসাধারণ সময় কেটেছে আমাদের একসঙ্গে বন্ধুত্বের মধ্য দিয়ে। আচ্ছা, তো
এই সব কিছুর পাশাপাশি আমার জানতে ইচ্ছে করছে কি হয় বন্ধুরা একসাথে থাকলে তো মজার অনেক ঘটনাই ঘটে অবশ্যই, এবং এত বর্ণাঢ্য অবশ্যই। জীবনে সেরকম অনেক আছে অনেক, এরকম অনেক। এমন কোনো ঘটনা কি আজকে শেয়ার করা যায় যেটা সেই দুষ্টুমির কথা বা সেই মজার কথা শুনলে বা মনে করলে এখনো হেসে ওঠেন এখনো আনন্দ দেয় কিংবা অনেক বেশি নস্টালজিয়ায় ভোগেন এরকম কোনো স্মৃতি? এক সময় যেমন আমরা এই রঘুনুজ্জামান খান দাদা ভাই আমাদের নিয়ে যেতেন বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যেতেন। হ্যাঁ, তো আমাদের মাহমুদ তালুকদার একটু যখন তিনি মানে চাকরি পেলেন তখন তিনি উপদেষ্টা হয়ে গেছেন, কুচিকাচা মেলায় একদম ছোটো থেকেই আসেন। তো সিলেটে বেড়াতে গেছি, তো আমরা একটা প্রোগ্রামে যাব, সবাই তৈরি, গাড়িতে উঠে আসি, মাহমুদ তালুকদার দেখা নাই। কী ব্যাপার, একজন খবর নিল, তিনি তখনও মানে তার Ready কাপড় হচ্ছে। চোপড় পরছেন, আচ্ছা। টাই পরছেন, দেখছেন কেমন আছে। তো মানে কে যেন একজন মুরব্বী বললো, ও দেখুক, ততক্ষণে আমাদের একটা অনুষ্ঠান হয়ে যাবে, দ্বিতীয় অনুষ্ঠান তাকে নিয়ে যাব। আমাদের গাড়ি যখন অনেক দূর চলে গেছে, আসলে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে তাকে দেখে। এবং তখন দেখ, কারণ আমাদের তো সময় তো বাঁধা, অনুষ্ঠান তো সমস্ত মানুষ বসে আছে, মানে এই যে কালীঘাট মানে চা বাগানে, শ্রীমঙ্গলে। তো সে তো রাগ করে বসে আছে, সেই সুটেড বুটেড হয়ে আমরা আবার অনুষ্ঠান শেষে আরেকটা যখন অনুষ্ঠানে যাবো তখন তাকে তুলে নিলাম। ও সত্যি সত্যি আবার পর অনুষ্ঠান। তো এই ধরনের ঘটনা অনেক ঘটে। আরেকবার আমি এবং শাহাদাত চৌধুরী এই কচিকাচা মেলাতে বললেন যেটা আর কি, সিলেটে আমরা খাচ্ছি, তো বাইং মাছ ছিলেন তো, দেখতে যে লম্বা হয়, হ্যাঁ, তো আমি আর শাহাদাত খাচ্ছি, তো বাইং মাছ দিয়েছে। তো আমরা দুজন, আমরা সবাই খাচ্ছে, তো আমি আর শাহাদাত একসঙ্গে বসে খাচ্ছি। তো শাহাদাত চৌধুরী বলতেছে, হাসিম ভাই, আচ্ছা এই যে সাপ তো খায় অনেক দেশে। আমি হ্যাঁ, চীন দেশে খাচ্ছে, চীনে খাচ্ছে সাপ, আমি দেখেছি, ছবি দেখেছি, বলে আমিও দেখেছি। হ্যাঁ, মানে ডগস লাইভ বলে একটা ছবি সে দেখেছে, সে বলে তখন বৃত্তান্ত বলো কীভাবে সাপ রান্না করে, সে আমরা খাচ্ছি আর সাপ রান্না করার প্রসেস সে দেখাচ্ছে। হ্যাঁ, খেতে খেতে কিছুক্ষণ পর দেখি যে হঠাৎ তাকে দেখি যে কেউ নাই, আর সে বেসিনে দুজন বমি টমি করতেছে, কী ব্যাপার, কী হলো? তো সুফিয়া কামাল ছিলেন, এসে দুজনের পিছনে গিয়ে দুজনের দুটো কান ধরলেন, ওঠ এখান থেকে বের হ, খেতে বসে সাপের গল্প, মেয়েরা কেউ খেতে পারেনি, সাপে বমি করতেছে। হ্যাঁ, আমি বললাম এটা কি বাইং মাছ খাচ্ছি না সাপ খাচ্ছি কে জানে। কনফিউজ হয়ে গেছেন গল্প শুনতে শুনতে। আপনি গল্প করার জন্য, কিন্তু এটা যে এত ভয়াবহ একটা ব্যাপার হয়ে যাবে, পরবর্তীকালে আবার সেটা হাসিরও ব্যাপার হয়ে গেছে। স্যার অনেক মজার মজার কথা শুনছিলাম, কিন্তু আমার অবশ্যই শুনতে ইচ্ছে করছে যে এই চারুকলার প্রান্তরে আছেন, ক্যাম্পাসে আছেন, এখানে এখনো পর্যন্ত বর্ণাঢ্য জীবন আপনার কেটে যাচ্ছে, স্টুডেন্ট লাইফও কেটেছে, সেইখানের স্মৃতিগুলো মনে পড়ছে কিনা, এখানে কিভাবে সময় কাটাতেন, কি করতেন পড়াশোনা বা সব কাজের বাইরে? আমরা তো এখানে আমরা এমন সব শিক্ষকদের পেয়েছি যারা আমাদের তৈরি করেছেন, হয়তো মানে মানে তাদের মতো হতে পারেনি। শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, রশিদ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুর রাজ্জাক, এরা ছিলেন আমার শিক্ষক। তো আমরা এই যে ভবনটি, এই ভবনে কিন্তু আমরা প্রথম বর্ষের ছাত্র। 1957 সাল, আমরা ভর্তি হয়েছিলাম 1956 সালে সেগুন বাগিচায়, সে বাড়িটি ছিল। 6 মাস সেখানে ক্লাস করে আমরা এখানে চলে আসি। তো আমরা ক্লাসে তখন 20 জন মতো ছিলাম। তো যেসব বন্ধুদের কথা মনে আছে, যাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি এবং তারপরেও ছিলাম, যেমন আমাদের সঙ্গে ছিল তিনি আমাদের বড় ভাই আবার বন্ধু, সেই জন্য তার নামটা আগে বলি, তিনি হচ্ছেন গোপেশ মালাকার। তো গোপেশ মালাকার আমাদের সঙ্গে, অর্থাৎ আমরা সবাই প্রায় তখন 15-16 বছর বয়সী, কি 17 বছর বয়স আমাদের, মেট্রিক পাস করে তখন ভর্তি হয়, অর্থাৎ এসএসসি আর কি। তো গোপেশ মালাকার ইন্টারমিডিয়েট পড়ে ভাষা আন্দোলনের সময় 1952 সালে জেলে গিয়েছিলেন। তো 5 বছর জেল খেটে এসে, জেল থেকে বেরিয়ে এসে তিনি এই চারুকলায় ভর্তি হন, যেই জন্য তিনি আমাদের থেকে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তাকে আমরা বন্ধু হিসাবে, বড় ভাই হিসাবে পাই, এবং অসাধারণ মানুষ ছিলেন তিনি। তাহলে আমরা আরো গল্প শুনবো, হ্যাঁ। একটু সামনে। বন্ধুদের কথা বলছিলাম, এই চারুকলার আমার সহপাঠী বন্ধু যারা, গোপেশ মালাকারের কথা বললাম, অ্যাডলিন মালাকার, আফরোজ মোস্তফা, তার সঙ্গে এখনও যোগাযোগ হয়, সিরাজুল হক, এখন খুব অসুস্থ। আমরা এই চারুকলা পড়ার সময় আমরা একসঙ্গে ক্লাস করলেও আবার সিরাজুল হক আর আমি দীর্ঘকাল এই চারুকলা থেকে প্রতিদিন ক্লাস করে আমি হেঁটে হেঁটে সদরঘাট চলে যেতাম 4টার সময়। সেখানে গিয়ে আমরা
এই যে মানে কিছু কলা বিস্কিট বাদাম খেয়ে নিয়ে তারপর ছবি আঁকতাম। আচ্ছা। আমাদের স্কেচ বুকে ড্রয়িংয়ে দীর্ঘকাল ছবি এঁকেছে। খুব মানে সরল এবং নিরীহ আমার এই বন্ধুটি সবসময় ছিল। এরকম বন্ধুত্ব হয়েছে যে হয়তো এক ক্লাস উপরে নিচে পড়েছে, যেমন রফিকুল নবী, এখন রণবী নামেও তিনি খ্যাত কার্টুন। দীর্ঘদিন আমাদের বন্ধুত্ব ছিল। এখন অবশ্য দেখা সাক্ষাৎ কম হয়, বন্ধুত্ব আছে কিন্তু একসময় যেমন প্রতিদিন একসঙ্গে ঘুরতাম, প্রায় একই সঙ্গে দুপুরে খেতাম, কলেজে আসতাম, সে থাকতো নারিন্দা, আমি থাকতাম গোপীবাগে, সে নারিন্দা থেকে রিক্সা করে গোপীবাগে আমার বাসায় আসতো, সেখান থেকে আমরা চারুকলায় আসতাম। ওই যে আরেকজন বন্ধুর কথা বলেছিলাম মানে শাহাদাত চৌধুরী, সে আমাদের বন্ধু ছিল এবং আমাদের বন্ধুত্বের কারণে, এই দুজনের বন্ধুত্বের কারণেই কিন্তু আমরা যখন শিক্ষক, সে তখন আর্ট কলেজে এসে ভর্তি হলো। কিন্তু সে তখন আমাদের ছাত্র, কিন্তু বন্ধু আবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বয়স আমাদের কাছাকাছি। এই তিনজনের মধ্যে আবার আমি একটু বয়সে বড়, যে জন্য তারা আমাকে ভাই ডাকতো। আচ্ছা। দুজনেই হাসেম ভাই ডাকতেন, কিন্তু আসলে সম্পর্ক বন্ধুত্বের। এবং সেই সময়কার একটা স্মৃতি রফিকুল নবীও বলে, আমিও বলি, সেটা হচ্ছে যে একদিন সে রাতের বেলা আমরা মানে আমাদের রাতে তো এই যে আমাদের গ্রামে যে যেটা ওয়াশরুম আমরা বলি, ল্যাট্রিন যেটা বলি, তো ল্যাট্রিনের সে তো আগেকার সে একটু বাইরে, হ্যাঁ, ঘর থেকে একটু দূরে। দূরে সিমেন্টের বেশ সুন্দর ল্যাট্রিন। তো রাত্রিবেলা হলো, তো এগুলো আবার আমরা সে ছোটোবেলা এগুলো হয় যে একজনের হলে বুঝে আরেকজনের সংক্রামক, একজনের হলো তো বলে ঠিক আছে আমি যখন এসছি আমি সেরে নেই। তো রফিকুল নবী সারলো, তো পাহারা দিতে হলো আমাকে, অন্ধকার তো রাত্র, একদম ঘুটঘুটে অন্ধকার। তো একটা হারিকেন নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তারপরে ঠিক আছে নবী আমি একটু সেরে নেই, সারলাম, হারিকেনে দাঁড়িয়ে আছে। তো দুজনেই কিন্তু যখন ফিরে আসি খুব ত্রস্ত হয়ে হাঁটছে, কোনো কারণ নেই, কেউ কিছু বলি না। ফিরে এসে সে বলছে, হাসিম ভাই আপনি কি কিছু দেখেছেন? আরে তুমি কি দেখেছো? তো দুজনেই কিন্তু আমরা ভূত দেখেছে। তাই? হ্যাঁ, এবং দুজনেই একই রকম দেখেছে। আচ্ছা এবং দুজনেই ভূত বিশ্বাস করি না, কিন্তু দুজনে চাক্ষুষ দেখেছে। আচ্ছা। সেটা হলো যে তাদের একটা পুকুর আছে একটু দূরে, সে পুকুরের ওখানে কিন্তু সেরকম কোনো মানে যে ছায়া পড়া কোনো গাছপালা নাই, পরিষ্কার সাদা ধবধবে একটা চাদর মুড়ি দিয়ে কে যেন এরকম নড়ছে। হ্যাঁ, প্রথমে তারও মনে হয়েছিল যে গাছের ফাঁকে ফুঁকে যে আকাশ দেখা যাচ্ছে হয়তো। তো আমি এরকম দেখেছি, তো আমি বলি গাছটা কিছু হতে পারে, কারণ ভূতের ভয় পাই না। পরের দিন সকালবেলা দুজনে বলে চলো যাই দেখি কী ছিল ওখানে। কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। তাহলে আমরা কি ভূত দেখেছিলাম? সে প্রশ্ন এখনো। স্যার অনেক কথা বলছিলাম, আমার একটা জানতে চাওয়া আছে। আমি আবার আমার বন্ধুদের নাম বলি, সবার নাম বলতে পারছি কিনা। সুরঞ্জন দত্ত ছিল, ইকবাল মান বানু 4 বছর পরে আমাদের সঙ্গে পড়ে, তারপর তার বিয়ে হয়ে যায়। তারপরে বলেছি অনেকের কথা, যাই হোক, মানে নাও বলা হয়, আশিস সেনগুপ্ত, প্রাণেশ মণ্ডল, এই দুজনের কথা না বললেই তো নয়। দীর্ঘদিন আমরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছি, সিলেট গিয়েছি আশিসের সঙ্গে। হ্যাঁ, আমরা ছবি এঁকেছি, গোপেশ মালাকার, অ্যাডলিন মালাকার, তারপর সিরাজুল হক, আমরা পুরো সিলেট 1 মাস ছবি এঁকেছি, সে বিভিন্ন চা বাগানে। এটা একটা বিরাট সময় আমাদের সময় কেটেছে। নিশ্চয়ই আমরাও দারুণ একটি সময় কাটিয়েছি, দারুণ একটি সময় আপনাকে উপহারও দিতে চাই। আমরা একটু সামনে কোথাও বসতে চাই এবং সেখানে গিয়ে দেখা যাক আপনার জন্য কোনো চমক বা দারুণ একটা সময় অপেক্ষা করে কিনা। তাই কি বসি, এখানে বসি না? চলুন স্যার, আমরা একটু সামনে গিয়ে বসবো এবং সেখানে জি সেখানে একটি চমক আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। মানুষের জীবন জুড়ে আসলে বন্ধুত্ব থাকে স্যার, এবং সেই বন্ধুত্ব নানানভাবে হয়তো রূপ বদলায়। তো একটু জানতে ইচ্ছে করছে যে আপনার ঠিক এই সময়ের বন্ধু কারা, বা এই সময় বন্ধুদের সাথে সময়টাই বা কীভাবে কাটে? আসলে কাজের মধ্যে দিয়ে যদি এক মনা হওয়া যায় তাহলে সেই বন্ধুত্ব অনেক দিন টেকে। তো দীর্ঘদিন ধরে আমরা কয়েকজন বন্ধু মিলে নানান রকম কাজ করছি। আমি যেমন ছবি আঁকার জগতে, অর্থাৎ সংস্কৃতি জগৎ নিয়ে, এখন বিভিন্ন বিষয়ে জাদুঘর নিয়েও আমরা কাজ করছি। তো সেখানে তো মানে আমার বেশ কয়েকজন অন্তরঙ্গ বন্ধু, যদিও তাদের আমাদের বয়সে হেরফের আছে অনেক, কিন্তু তারপরেও কিন্তু বয়সটা কিন্তু বড় কথা নয়। আসলে হচ্ছে কাজ এবং পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস। তো সেইভাবে আমার বন্ধু কয়েকজন আছেন। হ্যাঁ, তাদের পেলে তো মন্দ না, আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যায়, অনেক গল্প করা যায়, এবং আমাদের এই আড্ডার মধ্যে দিয়ে কিন্তু অনেক কাজের পরিকল্পনা হয়ে যায়। তো এরকম কোনো বন্ধুকে কি আপনি পেতে চান এখন? স্যার আজকে কি মানে চমক আপনি আমাকেই দিবেন, এরকম কি কেউ আসছে আমাদের সাথে? আসতে পারে,
ডাকেন কাউকে। আচ্ছা ঠিক আছে, আমরা ডেকে নিই স্যার, আপনার কাছ থেকে চমকটা পেয়ে গেলাম। প্লিজ স্বাগত। ধন্যবাদ মুনতাসির মাহমুদ। আমাদের পটুয়া কামরুল হাসান বলেছিলেন ভালো থাকতেই হবে। আমরা বসি একটু। সবাইকেই স্বাগত। আমরা স্যারের সাথে অনেকক্ষণ কথা বলেছি, এবার আসলে একটু কথা শুনবার পালা। এখন আমার কিচ্ছু বলার নেই, আমার বন্ধুরা আমাকে কেমন জানে, আপনি শুনুন। না সেটা তো আমরা নিশ্চয়ই এর বাইরেও একটু শুনতে চাই। স্যার আপনার কাছে একটু শুরুতে জানতে চাই যে দুজনের আসলে যে বন্ধুত্ব, এই বিষয়টা কবে মনে হলো যে না এই মানুষটি আমার বন্ধু, কিংবা আমরা দুজন বন্ধু? আসলে ওই অর্থে হাসান খান আমাদের বন্ধু নয়, উনি আমাকে ছেলেবেলা থেকে দেখেছেন, আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি সেটা উনি দেখেছেন। সুতরাং বোঝা যায় যেখানে বন্ধুত্ব সম্পর্কটা না, কিন্তু এখানে বন্ধুত্বের মাত্রাটা অন্য। যেমন রবিউল হোসেন আছেন, উনিও আমার সিনিয়র, উনি হাসান ভাইয়ের কাছাকাছি বয়সে। কিন্তু আমরা গত 35 বছর, হাসান ভাইয়ের সঙ্গে অবশ্য আরও আগের থেকে প্রায় 50-এর বছর কাছাকাছি হলো। আমার একই জায়গায় আপনারা মানে আমার যেটা হচ্ছে আমরা চাঁদপুরে, হ্যাঁ। সেটা ছাড়াও যেটা হচ্ছে ওইটা না, মানে আমরা কচিকাচার আসার সঙ্গে যারা যুক্ত ছিলাম, তখন হাসান খান, রফিকুজ্জামান খানের পরে উনি ছিলেন মধ্যে, শাহরিয়ার কবির, আলী ইমাম, আমরা সব একসঙ্গে বড় হয়েছি ওনাদেরই স্নেহ ছায়া। এবং আমার বইয়ের প্রথম, আমার যে বই বের 68-69 সালে হাসান খান সাহেব কিন্তু আমার এটা প্রস্তুত করে দিয়েছেন, এখনও করছেন। এইভাবে কাজের মাধ্যমে কিন্তু আমরা বড় হয়েছি, সম্পর্ক হয়েছে কাজের মাধ্যমেই সম্পর্ক বিস্তৃত হয়েছে। আমরা একসঙ্গে আবার বাইরেও গেছি, একসঙ্গে আমরা বিদেশ ভ্রমণও করেছি, অনেক জায়গায় আমরা গেছি। স্যার আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে জীবনের কথা বলছিলেন, জীবনের পথ চলতে অনেক কাজ একসাথে, অনেক কিছু, কিন্তু যেটা হয় যে কাছের মানুষগুলো থাকতে থাকতে একটা সময় একটু মানবিমান হয়, একটু অভিযোগ থাকে, একটুখানি মুখটা মলিন থাকে, সেরকমটা কখনো হয়েছে কিনা, বা এরকম কোনো স্মৃতি, বা হলেও সেটাকে আবার কত তাড়াতাড়ি সেটাকে ছাপিয়ে যাওয়া, সেই বিষয়টা জানতে চাই। বন্ধুটা হয় কীরকম করে যে পরস্পরকে সমীহ এবং সম্মান শ্রদ্ধা থাকতে হবে, এটা থাকতেই হবে। আর আমি একটা কথা বলছি, মনে করে দেই না আমি একটুখানি বলছি যে কোনো অভিমান বা এসব হয়েছে কিনা। অভিমান হয়েছে মাঝে মাঝে হয়নি তা না, আরে বন্ধুত্ব অভিমান হলে তো বন্ধুত্ব হবে কেমন, অফকোর্স এটা থাকবে, কিন্তু কখনো ঠেকে না। তারপর দেখা যায় এমন একটা কথা বললেন, টহ করে হেসে উড়িয়ে দিলাম। আসলে এই বন্ধুত্বের মেলবন্ধনটা এত শক্ত ওই কারণেই আমাদের দেশের সংস্কৃতি এই নিয়ে, আমরা শিল্প নিয়ে, ইতিহাস নিয়ে, আমরা তিনজনই সমানভাবে যুক্ত এবং নিবেদিত আমার মনে হয়, এবং আমরা পরস্পরের প্রতি আস্থাশীল এবং নির্ভরশীল। হ্যাঁ, তো আমার জীবনে কিন্তু এই দুজন বললেন না, আরেকটি জিনিস আমি একটু মনে করে দিই, আমি মনে করি আর কি, এই বন্ধুত্বের মধ্য দিয়ে বা এইসব কাজের মধ্য দিয়ে আমি যে কাজটি অনেক বড় একটি কাজ করেছি বলে আমি মনে করি, সেটি হচ্ছে আমাদের শিশুদের যে চিত্রকলার যে সংস্কৃতি প্রতিষ্ঠা এবং বিকাশ। গত 50 বছর ধরে কচিকাঁচা মেলার মাধ্যমে এটা করে এসেছি, এখন শিশুদের হাতে সবাই রং তুলে দিচ্ছে। সেরকম না, আমাদের মুনতাসির মাহমুদকে বিরাট অবদান আছে, এই যে ইতিহাস, এর সঙ্গে আপনারা তো যুক্ত, সেটা ইতিহাসের পাঠ্যবইতে থাকা উচিত, বাংলাদেশের ইতিহাস বাধ্য করা হচ্ছে, সেগুলো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ, এইটা ব্যাপার। আচ্ছা, আরেক ব্যাপার হলো ওনার চিত্রশিল্পের সম্বন্ধে একটা কিছু বলা উচিত। ওনার চিত্রশিল্প বাংলার মুখ আমি দেখে আছি না, আমি ঠিক তাই। আর শিল্প হলো যে আমি যেটা আঁকি তা না, আমি যেটা সৃষ্টি করি তার মধ্যে শিল্পীর পরিচয় পাওয়া যায়। তো ওনার ওই শিল্পের যে আমরা যা দেখি ক্যানভাসে, সেটাই এই কিন্তু মা মাটি মানুষের বাইরে কিছু না, সেই জন্য আমি তাকে বলি জাতিসত্তার শিল্পী। ভাই বলতে পারি বাংলাদেশের একটা সময় কয়েক প্রজন্ম তার ছবি দেখেই বড় হয়েছে, তার ছবি দেখেই কিন্তু বাংলাদেশকে চিনতে শিখেছে। আচ্ছা, এই যে বন্ধুত্ব নিয়ে তো কথা, তো আমাদের তিনজনের বন্ধুত্ব কিন্তু আসলে আমরা অনেকগুলো জাতি, এই বন্ধুত্বের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো জাতীয় প্রতিষ্ঠান করতে পেরেছি, অনেকগুলো, এমনকি এই যে মুরালের কথা বললেন, অনেকে জানে যে মুরাল একজন শিল্পীর কাজ, কিন্তু আমি তা মনে করি না, অনেক সময় তা হয় না, কারণ যেখানে ইতিহাস দরকার, তারপরে হলো একজন স্থপতি, আরে এটা এই এত বড় এই ভলিউমের কাজটি এখানে যেতে পারে কিনা সেটা তো একজন আর্কিটেক্ট দেখবে। বন্ধুত্ব আসলে এমনই পরিপূরক। অসংখ্য ধন্যবাদ।
ত্রিরত্নের কথা আমরা শুনছিলাম। এই বন্ধুত্ব চির অমলিন, 40 থেকে 400 কিংবা 4000 বা তারও বেশি বছর এই বন্ধুত্বের ছটা থাকুক, সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। ভীষণ ভালো থাকবেন এবং আপনাদের দেখানোর পথে আমরাও যাতে আপনাদের সেই সম্মানগুলো বয়ে নিয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারি, সেই প্রার্থনা আমাদের জন্য রাখবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, প্রতিটি বিদায় নতুন একটি সূচনার জন্য, এবং আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আসবো বলে নতুন কোনো প্রিয় মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে এনটিভির পর্দায়। যাবার আগে এই কথাটাই বলতে চাই, আপনার পরিবারে যে শিশুটি আছে সেই শিশুটির হাতে বই তুলে দিন, সেই শিশুটির বন্ধু হন, তাকে নিয়ে বাংলার পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে আসুন এবং বাংলার সংস্কৃতি, বাংলার সবগুলো সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দিন বন্ধুর মতো। কারণ দিন শেষে দেশই আমাদের সবচেয়ে বড় বন্ধু। সেই বন্ধুত্বের আহ্বানে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজ